স্বাগত আন্তর্জাতিক সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে আবারও প্রতিরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্তত ৮১ জন ফিলিস্তিন নেতার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। এতে তারা জাতিসংঘের আগামী সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ এমন এক সময় নেয়া যখন আগামী সাধারণ পরিষদ অধিবেশনে ইউরোপ সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন, যেখানে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে বড় সিদ্ধান্ত আসার কথা রয়েছে। কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। সাধারণ পরিষদের বৈঠকে যোগদানে বাধা দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ৮১ জন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনের মুক্তি সংস্থা PLO এবং পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা ভিসা বাতিলের মুখে পড়বে। এতে মাহমুদ আব্বাস সহ কেউই জাতিসংঘের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পারবেন না। ফিলিস্তিনের এই কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করা এবং একটি অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া এই পদক্ষেপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থের কথাও বলা হয় বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে বিস্ময় প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের দপ্তর। এই সিদ্ধান্ত জাতিসংঘের ১৯৪৭ সালের হেডকোয়ার্টার্স এগ্রিমেন্টের লঙ্ঘন বলে অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বিদেশি কূটনীতিকদের জাতিসংঘে যোগ দেওয়ার সুযোগ দিতে বাধ্য। জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল মাহমুদ আব্বাসের, যেখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও অন্তত ৬৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে এসে প্রাণ গেছে ৬ জনের। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৬৩,০০০ ছাড়িয়েছে, যার একটি বড় অংশ শিশু ও নারী। এর আগে গাজার শহরকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানে প্রাথমিক হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে IDF জানায়, এখন থেকে মানবিক সহায়তার জন্য প্রতিদিনের সাময়িক যুদ্ধবিরতি আর কার্যকর হবে না। ইসরায়েলের অর্থমন্ত্রী হুঁশিয়ারি দেন, হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে। গাজায় দুর্ভিক্ষ চলার পরও ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল, ফলে ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা কার্যক্রম। এই অবস্থায় পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। ইসরায়েলের বাধা সত্ত্বেও কয়েকটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দিয়েছেন ৪৪টি দেশের অধিকার কর্মীরা। গাজায় তীব্র খাদ্য সংকটের ফলে দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় ক্রমেই তীব্র হচ্ছে। দুর্ভিক্ষ ঘোষণার পরও সেখানে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর বলছে, গাজায় মানবিক কার্যক্রমের অন্তত ২৩টি মিশন বাধার মুখে পড়েছে। এর মধ্যে ৫টি শেষ করা গেলেও ১৮টি বাতিল হয়ে যায়। এইসব মিশনের মধ্যে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং রোগী সরিয়ে নেওয়ার কার্যক্রমও ছিল। ত্রাণ বিতরণ করতে যাওয়া কর্মীদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। পাশাপাশি তল্লাশির নামে কর্মীদের আটকে রেখে নানাভাবে হেনস্থা করারও অভিযোগ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে গাজার পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচে গেছে বলে জানায় সংস্থাটি।
গাজার দুর্ভিক্ষ মোকাবিলায় কয়েকটি ত্রাণবাহী জাহাজ নিয়ে আবারও গাজায় যাওয়ার পরিকল্পনা করছেন ৪৪টি দেশের কয়েকশো অধিকার কর্মী। এর মধ্যে সুইডেনের গ্রেটা থুনবার্গও রয়েছেন। সবকিছু ঠিক থাকলে রবিবার স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গ্লোবাল সমুদ্র ফ্লোটিনা নামের নৌবহর। ইসরায়েল যাতে এবার বাধা না দেয় তা নিশ্চিতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজা শহর পুরোপুরি দখলের উদ্দেশ্যে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান দিয়ে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয় সময় শুক্রবার সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দেন। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। বক্তৃতায় ফিদান বলেন, গত ২ বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে যারা ভাইস প্রেসিডেন্টের পদে থাকেন, ক্ষমতা থেকে বিদায়ের পর ৬ মাস পর্যন্ত তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে কামালার রাষ্ট্রীয় নিরাপত্তার মেয়াদ ২০২৬ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিলেন। শুক্রবার সেই আদেশই বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। চিঠি প্রদানের মাধ্যমে কামালা হ্যারিসকে তা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পাবেন না তিনি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের ফেডারেল সার্কিট আপিল আদালত ৭-৪ ভোটে এই রায় দেয়। এ সময় আদালত জানায়, ট্রাম্পের পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক দুটিই আইনের পরিপন্থী এবং অবৈধ। এর মাধ্যমে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে ট্রাম্পের প্রধানতম হাতিয়ার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আদালতে বলা হয়, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প ১৯৭৭ সালের একটি বিশেষ আইন ব্যবহার করেন, যা জাতীয় জরুরি অবস্থার মোকাবিলায় প্রেসিডেন্টকে কিছু বাড়তি ক্ষমতা দেয়। তবে এই আইনে স্পষ্টভাবে শুল্ক, কর বা আমদানি শুল্ক আরোপের কথা বলা নেই। তবে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইরানের পারমাণবিক ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী সোমবার চীনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের খবরে এই তথ্য জানানো হয়। চীনের সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট, রুশ প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলে জানা গেছে। এটি হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ৩ নেতার প্রথম প্রকাশ্য উপস্থিতি। বন্যা পরিস্থিতি অবনতির জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির কর্মকর্তাদের দাবি, ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বন্যা পরিস্থিতি আরও তীব্র হয়েছে। এজন্য তারা নয়াদিল্লির নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করা এবং ভারতের একটি ব্যারাজের গেট ভেঙে পড়াকে দায়ী করছে। এদিকে করাচিতে নতুন বন্যার সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া পাঞ্জাবের পানি প্রবাহ বাড়ায় সিন্ধুর গুড্ডু ব্যারাজে বন্যা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলার উপর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কলা সরবরাহের ক্ষেত্রে বিরাট হুমকি তৈরি করেছে।
কলাগাছে যেসব রোগ দ্রুত ছড়ায় জলবায়ু পরিবর্তন সেগুলো ত্বরান্বিত করে তুলছে। এতে কলার উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি। পুষ্টিকর ও একই সাথে দাম তুলনামূলক কম হওয়ায় কলা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে অন্যতম প্রিয় ফল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য মতে অন্তত 40 কোটি মানুষ প্রতিদিনের ক্যালোরির 15 থেকে 27% কলা থেকে গ্রহণ করেন। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে শিগগিরই বিশ্বব্যাপী কলার সরবরাহ হুমকির মুখে পড়তে পারে। বিশ্বব্যাপী রপ্তানিযোগ্য কলার বড় একটি অংশ হলো ক্যাভেন্ডিশ জাত, যা মূলত সুস্বাদু, টেকসই ও উচ্চ ফলনশীল হওয়ায় বাণিজ্যিকভাবে জনপ্রিয়। এই জাতের কলা 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মে এবং নির্দিষ্ট মাত্রার পানি প্রয়োজন হয়। অতিরিক্ত বৃষ্টি, ঝড় বা খরায় এসব গাছ সহজেই ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ছত্রাকজাত রোগ ছড়িয়ে পড়ছে, যার মধ্যে ব্ল্যাক সিগাটকা নামক ছত্রাক কলার গাছ শালক সংশ্লেষণ ক্ষমতা 80% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এছাড়া ফুসরিয়াম ট্রপিক্যাল রেস 4 নামে একটি মাটিজনিত ছত্রাক গোটা ক্যাভেন্ডিশ কলার বাগান ধ্বংস করে দিচ্ছে। এসব রোগ মূলত স্যাঁতস্যাঁতে পরিবেশে বিস্তার লাভ করে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এই দুই রোগ এখন বিশ্বের প্রধান উৎপাদন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যেমন কলম্বিয়া ও পেরু। বিশেষজ্ঞরা মনে করছেন এই রোগ আরও ছড়ালে কলার সরবরাহে বড় প্রভাব পড়বে। যদি এই রোগের কোনো সমাধান না হয় তবে 2-3 দশকের মধ্যে সরবরাহ চেইনে বড় ব্যাঘাত দেখা দিবে। বর্তমানে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এই দুই অঞ্চল থেকে বিশ্বের মোট কলার 80% রপ্তানি হয়। জলবায়ু সংকটের প্রভাবে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কলা চাষের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। নেচার ফুড জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, উষ্ণ তাপমাত্রার প্রভাবে 2080 সালের মধ্যে এই অঞ্চলের প্রায় 2/3 জমি কলা চাষের অনুপযোগী হয়ে পড়তে পারে। কলার ঘাটতি মানে বাজারে শুধু যোগান কমা নয়, এর দামও বাড়তে পারে। এরই মধ্যে চলতি বছর কলার দাম বেড়েছে। বিশ্বব্যাপী কলা শিল্পে 1 মিলিয়নেরও বেশি মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এবং জলবায়ু সংকট তাদের ওপরও প্রভাব ফেলতে পারে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। কলম্বিয়ার মধ্যাঞ্চলের ছোট্ট শহর মনিকিরাতে হয়ে গেল আঞ্চলিক গাধা প্রতিযোগিতা। অনুষ্ঠানটিতে কৃষকরা নিজেদের গাধাদের নানা রকম পোশাকে সাজিয়ে উপস্থাপন করেন। এটি মূলত কলম্বিয়ার একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় উৎসব, যেখানে স্থানীয়রা ছাড়াও বিদেশি পর্যটকদের সমাগম ঘটে। এক বছরে যতদিন তার চেয়ে বেশি সংখ্যক উৎসব পালন করে কলম্বিয়ার নাগরিকরা। প্রতি বছর তাদের বিভিন্ন ব্যতিক্রমী আয়োজনের মধ্যে অন্যতম উৎসব ডাঙ্কি ফেস্টিভ্যাল। এই উৎসবে গাধাদের ঐতিহ্যবাহী টুপি, বাহারি রঙের চশমা এবং বিভিন্ন পোশাকে সাজানো হয়। এরপর তারা মালিকের সাথে শহরের রাস্তায় ঘুরে বেড়ায়। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো গাধার পোশাক প্রতিযোগিতা, যেখানে প্রাণীগুলোকে সাজানো হয় নানা রকম পোশাকে, কখনো সুপারহিরো, কখনো স্থানীয় ঐতিহ্যের রূপে। সবচেয়ে সুন্দর পোশাক পরিধানকারী গাধাকে দেওয়া হয় পুরস্কার। এই আয়োজনে আমি প্রতি বছর অংশ নিই। এবার আমার পছন্দের কার্টুন চরিত্রে নিজেকে এবং আমার গাধাকে সাজিয়ে এনেছি। আরেকটি মজার অংশ হলো গাধার ডাক নকল করার প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা নিজেদের কণ্ঠে অনুকরণ করেন গাধার ডাক। এই প্রাণীটি মূলত কৃষকদের কঠোর পরিশ্রমের প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়, যা সেখানকার কৃষকদের নিত্যদিনের কাজের সঙ্গী। আমাদের এখানে আপনি নানা জাতের গাধা দেখবেন, এর মধ্যে অনেক প্রজাতি বিলুপ্তির পথে আছে। তাই এই আয়োজনের উদ্দেশ্য হলো এই প্রয়োজনীয় প্রাণীগুলোকে বিলুপ্তির পথ থেকে রক্ষা করা। কিন্তু দেশটিতে কমে আসছে প্রয়োজনীয় এই প্রাণীর সংখ্যা। 2013 সালে 3 লাখেরও বেশি গাধা ছিল কলম্বিয়ায়। সেই সংখ্যা এখন 63,000-এ নেমে এসেছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।